রাঙামাটি। রাঙামাটির নাম শুনলেই আমাদের মনে প্রথম আসে কাপ্তাই লেকের কথা। কেমন হবে যদি আপনি সারাদিন কাপ্তাই লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ান, সুন্দর পাহাড়ি গ্রামগুলো ঘুরে দেখেন এবং মজার মজার পাহাড়ি খাবার খান। এবার আমাদের ভ্রমণ গল্পে থাকছে রাঙামাটি নিয়ে। কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা, আদিবাসী পাহাড়ি গ্রাম, বৌদ্ধ মন্দির সহ আরও বেশ কিছু সুন্দর জায়গা আছে এই রাঙামাটিতে। কিভাবে রাঙামাটি আসবেন এবং কাপ্তাই লেক ঘুরে বেড়াবেন সব বিস্তারিত থাকবে আমাদের এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। অপরূপ সৌন্দর্যে ঘেরা রূপের রানী খ্যাত আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা রাঙামাটি। এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা এবং এটি একটি পার্বত্য জেলা। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব 306 কিলোমিটার বা তার থেকে একটু বেশি। আপনারা বাস যোগে ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে গাবতলী, যাত্রাবাড়ি, আবদুল্লাপুর থেকে আপনারা রাঙামাটির উদ্দেশ্যে আসতে পারবেন এবং 800 থেকে 2000-2500 পর্যন্ত আপনারা এসি, নন এসি বাস পেয়ে যাবেন। সাধারণত বাসে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আপনারা কেউ একদিনে রাঙামাটি ঘুরে দেখতে চাইলে ঢাকা থেকে রাত 8টা বা 9টার দিকে রওনা দিলে ভোরবেলা রাঙামাটি এসে পৌঁছাবেন এবং সারাদিন ঘুরে আবার রাতের বাসে ঢাকা ব্যাক করতে পারবেন। আমাদের জার্নিটা ছিল চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। এটি রাঙামাটির রিজার্ভ বাজার সংলগ্ন ঘাট। এখান থেকেই কাপ্তাই লেকে ঘোরার জন্য নৌকা পেয়ে যাবেন। ছোট বড় সব ধরনের নৌকাই এখান থেকে পেয়ে যাবেন এবং 2 থেকে 3 হাজার টাকায় ভাড়া পেয়ে যাবেন। ভাইজানের নাম কি জানো? স্যার, আমার নাম আব্দুল মালেক। আমি রাঙামাটি ফিশারিঘাট ট্যুরিস্ট বোর্ডের একজন সদস্য। আচ্ছা, আমরা এখান থেকে খুবই মূল্যে আপনার বুট ভাড়া দিই সারাদিনের জন্য। আচ্ছা, আপনাদের জন্য আমরা সার্ভিস কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা দিচ্ছেন? আমাদের সময় আপনার সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত সময়। সকাল 10টা থেকে? জি, 10টাও হইতে পারে, 9টাও হইতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। কোথায় কোথায় দেখান আপনারা? আমরা দেখাবো সুবলং, বড় ঝর্ণা, ছোট ঝর্ণা, জুম পাহাড়, পাহাড়ি গ্রাম, আদিবাসী গ্রাম, আদিবাসী মার্কেট, বৌদ্ধ মন্দির, চাংপাং, পেতারিংডিং, পোলোয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ। এগুলো সব মিলিয়ে আপনার বিকেল 5টার মধ্যে আপনারা আবার ঘাটে চলে আসবেন। ঠিক আছে, ভাইয়ের নাম্বার আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নাম্বারটা স্যার আপনার 01612303024। ওকে, ধন্যবাদ। একজন নৌকার মালিকের কাছ থেকে শুনছিলাম কি কি ঘোরাবে, তাদের প্যাকেজে সাধারণত কি কি থাকে। আপনারা অবশ্যই ভালো মতো কথা বলে এবং দামাদামি করে নৌকা ঠিক করবেন। একটি নৌকায় 8 থেকে 10 জন খুব ভালোভাবেই ঘুরতে পারবেন। আমরা ওনার কাছ থেকে নৌকা নিয়েছিলাম এবং ওনার সার্ভিস খুবই ভালো ছিল। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন নৌকা। নৌকা বেশ বড়ই ছিল এবং ছাদে বসার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থাও আছে। আপনারা ফ্যামিলি নিয়ে আসলেও এই নৌকাগুলো ভাড়া নিতে পারবেন। 4 থেকে 5 জনের ফ্যামিলি খুব ভালোভাবেই এই নৌকায় ঘোরাফেরা করতে পারবেন বা 8 থেকে 10 জনও খুব ভালোভাবে ঘুরতে পারবেন। নৌকার মোটামুটি সেফটি মেনটেন করার জন্য লাইফ জ্যাকেটও দেওয়া ছিল। যারা সাঁতার জানেন না তারা চাইলে লাইফ জ্যাকেট পরে থাকতে পারেন। কাপ্তাই লেক একটি কৃত্রিম হ্রদ। 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে নির্মাণ কাজ শেষ হয়। শীতল বাতাস এবং পরিষ্কার পানিতে সারাদিন নৌকায় ঘুরে বেড়ানো সে এক অসাধারণ অনুভূতি। আপনি আপনার পরিবারের সাথে বা প্রিয়জনদের সাথে আপনি এখানে ঘুরে বেড়াতে পারবেন সারাদিন নৌকায় করে, যেটা আপনাকে একটি অসাধারণ প্রশান্তি এনে দেবে। আপনি স্থলপথেও রাঙামাটি ঘুরে দেখতে পারবেন, তবে সবাই এই নৌপথেই ঘুরতে বেশি পছন্দ করে। এইখানে চাকমা রাজার বাড়ি আছে, যদিও আমরা সেটা না দেখেই চলে আসি, তো আপনারা গেলে অবশ্যই সেটা ঘুরে আসবেন। আমরা এবার নামব আদিবাসী বাজারে। আপনারা এখানে আদিবাসীদের
বিভিন্ন জামা কাপড় এবং এখানে পাহাড়ি ফলমূল অনেক কিছুই পেয়ে যাবেন। তবে এখানে পাহাড়ি আনারস আছে, যেটা অবশ্যই মিস করবেন না, খুবই মিষ্টি হয় পাহাড়ি আনারস। ডাব, বড়ই, আরও অনেক ফলমূলই পেয়ে যাবেন এখানে। যদি সিজন ভেদে ফলমূল, ভিন্ন ভিন্ন ফলমূল পাওয়া যায়। পাঁচশো থেকে 700-800 টাকায় বিভিন্ন রকম বিছানার চাদর পেয়ে যাবেন এসব দোকানগুলোতে। তবে যা কিছুই কিনেন অবশ্যই দেখে শুনে এবং দামাদামি করে কিনবেন, তাহলে ভালো জিনিস কিনতে পারবেন। এই পাহাড়ি বাজারগুলোতে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে বেশিরভাগই দোকানি মেয়ে, মহিলারা দোকান চালায় এবং পুরুষ লোকগুলো বাইরে কাজ করে। এখানে পুরুষ মহিলা উভয়ই কাজ করে তাদের সংসারে উপার্জন করে। এখানকার জামা কাপড়, বিছানার চাদর, এমনি চাদর তাদের হাতেই বানানো, তারা নিজেরাই এগুলো বানিয়ে এখানে বিক্রি করে থাকে। এই চাদরটা আমার পছন্দ হয়ে যায় এবং 700 টাকায় আমি কিনে নিই চাদরটি। যদিও রং উঠবে কিনা জানি না, উনি বলেছে রং উঠবে না, তারপরও ব্যবহার করে দেখতে হবে। তাদের হাতের তৈরি ব্যাগ, আরও অনেক ধরনের পণ্য পেয়ে যাবেন এইখানে একটি ফ্রিজও দেখতে পাচ্ছি এবং এখানে ফ্রিজের ঠান্ডা পানি পাওয়া যায়, এসএমসি প্লাসও পাওয়া যায়। যদিও এখানে পরিবহন ব্যবস্থা হচ্ছে নৌকা, তাদের যে কোনো কিছুই তারা নৌকায় পরিবহন করে এখানে নিয়ে আসে। তো এইখানে ফ্রিজে কিছু পাওয়া, ঠান্ডা জিনিস পাওয়া খুবই ভাগ্যের বিষয়। আমি একটি আনারস ট্রাই করলাম। আনারসটার দাম 10 টাকা। এখানে আনারসগুলো সাধারণত খুবই মিষ্টি হয় এবং ডাবও খুব ভালো ছিল। ডাবের দাম 60 থেকে 120 টাকা পর্যন্ত। আমরা আদিবাসী গ্রাম ঘোরা শেষে আবারও নৌকায় করে পরবর্তী স্পটে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। পাহাড়ের পাশ দিয়ে আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে চলল। প্রতিমধ্যে আমরা কিছু বানরকে দেখতে পেলাম খেলা করতে। এখানে প্রচুর বানর থাকে এই পাহাড়গুলোতে। এখানে কিছু জেলে মাছ ধরছে। কাপ্তাই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং তাদের জীবিকার একমাত্র উৎস এই মাছ শিকার করা। আমাদের এবারের গন্তব্য সুগুরং ঝর্ণা। যদিও শুধুমাত্র বর্ষাকালেই ওখানে প্রচুর পরিমাণে পানি পাওয়া যায়, অন্য সময় সাধারণত পানি থাকে না। সুগুরং ঝর্ণায় প্রবেশ মূল্য 20 টাকা। আমরা দূর থেকেই দেখলাম ওইখানে কোনো পানি নেই, এই কারণে আর আমরা এখানে নামলাম না। আমাদের নৌকা ঘুরিয়ে আমরা পরবর্তী স্পটে চলে যাচ্ছি এখন। বর্ষাকালে ওইখানে আপনি প্রচুর পরিমাণে পানি পাবেন এবং অনেকেই ওইখানে গিয়ে গোসল করে এবং কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে আসে। আমাদের পরবর্তী স্পট পাহাড়ি আদিবাসী গ্রাম। এটি আরেকটি আদিবাসীদের গ্রাম। পর্যটকদের কাছে বিক্রির উদ্দেশ্যে তারা বিভিন্ন চাদর, শাড়ি, জামাকাপড় বানিয়ে রেখেছে এবং তারা এগুলা নিজ হাতেই
বানায় এবং পর্যটকদের কাছে বিক্রি করে। এটি পাহাড়ের অনেক উপরে এবং এখানে একটি দোকানও আছে। দোকানে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় পেয়ে যাবেন। এখানে মহিলারা দোকান করছে এবং পুরুষ লোকেরা কাপ্তাই হ্রদে মাছ শিকারে বের হয়। তারা সাধারণত পরিবার দুজনেই ইনকাম করে তাদের জীবিকা নির্বাহ করে। পাহাড়ের জীবন দেখতে খুব সুন্দর মনে হলেও আসলে তাদের প্রচুর কষ্ট। এখানে পানির অনেক সমস্যা এবং অনেক দূর থেকে সুপেয় পানি এনে খেতে হয়। যদিও পাহাড়িদের ঘরবাড়ি আমাকে খুব টানে। তাদের ঘরগুলো খুবই সুন্দর, উপরে মাচা করে তার উপরে তারা সাধারণত ঘর করে। কিছু পাহাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে। তারা সাধারণত সামনের দোকান এবং পিছনের দিকে আরেকটু উপরে তাদের বাড়িগুলো বানিয়ে থাকে। এই পাহাড়ে প্রচুর পরিমাণে আম লিচুর বাগান আছে। যদিও পাহাড়ি লিচু নাকি খুবই মজা, তবে আমি এখনো খেয়ে দেখিনি। সুন্দর সুন্দর পাহাড়ি বাড়িগুলো। এখানে তারা কুকুর, বিড়াল এবং মুরগিও পুষে থাকে। সাধারণত আপনি দিনের বেলায় কাউকে তাদের বাড়িতে দেখবেন না। তারা হয় কেউ দোকানি করছে, কেউ বাইরে কাজ করছে বা কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়েছে। সাধারণত বাড়িতে থাকে বয়স্ক লোকেরা, তারা বাসায় অবস্থান করে। পুরো গ্রামটি ঘুরে দেখার চেষ্টা করলাম। কিছু কিছু বাড়িতে টিভি দেখারও ব্যবস্থা আছে। আদিবাসী গ্রাম ঘোরা শেষে এবার আমাদের দুপুরে খাবারের পালা। দুপুরে খাবারের জন্য আমরা চলে গেলাম চাংপাং রেস্টুরেন্টে। কাপ্তাই লেকের মধ্যেই ছোট ছোট টিলার মধ্যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। আপনারা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন। সবগুলোর খাবারই মোটামুটি ভালো। তবে আমরা এই চাংপাংয়ে খেয়েছিলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং খাবারের মানও খুব ভালো ছিল। পাহাড়ের মধ্যে গড়ে উঠেছে এই রেস্টুরেন্টটি। চারপাশের পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম। চারিদিকে কাপ্তাই লেকের পানি, মাঝে পাহাড়ের মধ্যে রেস্টুরেন্ট। এখানে খেতে খুবই একটি অসাধারণ অনুভূতি হয়। আপনারা দুপুরে খাবারের জন্য প্রথমেই এই রেস্টুরেন্টগুলোতে অর্ডার দিয়ে যেতে পারবেন। তারপর ঘুরে এসে মাঝে এখানে খেতে পারবেন। তা না হলে আপনাদের খাবারের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রেস্টুরেন্টের এখানে বেশ কিছু আদিবাসীদের দোকান আছে। এই দোকানে আপনি জামা কাপড় বা অন্যান্য অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে দোলনা এবং বসার জন্য বেশ কিছু ব্যবস্থা করা আছে। রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করছি আমরা। পরিবেশটা সুন্দর এবং বেশ পরিষ্কার। সব কিছুই সাজানো গোছানো। এমন একটা পরিবেশে দুপুরের খাবার শেষে বেশ কিছুক্ষণ যদি রেস্ট নিতে পারেন তাহলে খুবই সুন্দর একটি অনুভূতি হবে। আমরা এসেছিলাম একটু বিকালের টাইমে। ততক্ষণে দুপুরের খাবার অনেকটাই শেষ হয়ে গিয়েছে এবং পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা ছিল। আপনি চাইলে বাইরেও বসে খেতে পারবেন। বাইরেও বসার সুব্যবস্থা আছে। একদম লেকের সাথেই আরও ছোট ছোট ঘর আছে যেখানে আপনি বসে আপনার খাবার খেতে পারবেন এবং এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে নিচে বসে খাবারের ব্যবস্থাও আছে। একবার বেশ কয়েকজন মিলে আপনারা এখানে নিচে বসে খেতে পারবেন। এখানে একটি বেসিন আছে এবং এখান থেকেও লেকের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমাদের দুপুরের খাবার চলে এসেছে। কাসকি মাছ, সবজি, ব্যাম্বো চিকেন, আর মাছ, ডাল, ভাত আমরা অর্ডার করেছিলাম এবং তাদের খাবার এত সুস্বাদু, স্পেশালি কাসকি মাছটা। পরে আমাদের কমপ্লিমেন্টারি তারা আরও মাছ ভর্তা এবং একটি সবজি, যেটা কলার মোচা দিয়ে বানানো সবজি ভর্তা দিয়েছিল। সব খাবারই খুবই টেস্টি এবং খুবই ভালো ছিল।
খাবারের প্রাইস এবং মেনুটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যখন ঘুরতে যাবেন চাইলে এখানে একবার ট্রাই করতে পারেন। এবং তাদের স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। আমাদের টোটাল বিল এসেছিল 1725 টাকা। যদিও খাবার অনুযায়ী বিল খুব বেশি না, আমি মনে করি ঠিকই আছে। এটা তাদের রেস্টুরেন্টের খাবার মেনু, এখানে সকল প্রাইস দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে পরবর্তীতে চাইলে তাদেরকে দিয়েও কিছু ডিসকাউন্ট করে নিতে পারবেন। একবারে অনেকে মিলে খাবার খেলে তারা অবশ্যই ডিসকাউন্ট করে দেবে। দুপুরের খাবার শেষে আমরা রওনা হলাম পরবর্তী স্পটে। আমাদের পরবর্তী গন্তব্য ঝুলন্ত ব্রিজ এবং পালোয়েল পার্ক। এখানে পানি না থাকার কারণে আমাদেরকে নৌকা থেকে নেমে পায়ে হেঁটে ব্রিজের ওখানে যেতে হবে। কিন্তু বর্ষার সময় পুরো এলাকাটাই পানিতে টইটম্বুর থাকে, আপনি নৌকা নিয়ে একদম ব্রিজের কাছে যেতে পারবেন। এবং ব্রিজের উপরে উঠতেও আপনাকে টাকা দিতে হবে। আপনি যদি ব্রিজের উপরে গিয়ে ছবি তুলতে চান তাহলে পার পারসন 20 টাকা করে নিচ্ছে তারা। ঝুলন্ত ব্রিজ দেখা শেষে আমরা গেলাম পালোয়েল পার্ক দেখতে। পালোয়েল পার্কে প্রবেশ মূল্য 40 টাকা। যদিও পালোয়েল পার্ক যতটা আকর্ষণীয় মনে হয়েছিল আসলে ততটা ভালো লাগেনি আমাদের কাছে। এটি পালোয়েল পার্কের লাভ লক পয়েন্ট। এখানে আপনার ভালোবাসা মানুষের নাম লিখে তালা মেরে রাখতে পারেন। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন সাহেব এবং তার স্ত্রী লিমা এখানে ঘুরতে এসে নৌকায় ঘুরতে গিয়ে তাদের নৌকাটি ঝড়ো বাতাসে উল্টে যায় এবং তারা মৃত্যুবরণ করে। 3 দিন পর তাদের লাশ খুঁজে পাওয়া যায় এবং তারা একে অপরকে আলিঙ্গনরত অবস্থায় থাকে। এরপর থেকেই তাদের স্মরণেই এইখানে এই জায়গাটা নির্মাণ করা হয়। এটা পালোয়েল পার্কের রেস্টুরেন্ট। এখানে চা কফি সহ বিভিন্ন খাবার আইটেম পাওয়া যায়। পালোয়েলের লেক ভিউ রিসোর্ট 6 থেকে 8 হাজার টাকা মূল্যে আপনি এখানে রুম পেয়ে যাবেন। এটি একটি মিনি চিড়িয়াখানা। এখানে হরিণ সহ আরও বেশ কিছু প্রজাতির প্রাণী রয়েছে। এই ছিল আমাদের রাঙামাটি ভ্রমণ। এবার ফেরার পালা। ফিরতি পথে আমরা মিয়ামি রেস্টুরেন্টে রাতের খাবারটা খেয়ে নিলাম। মিয়ামি রেস্টুরেন্টের বেস্ট আইটেম হচ্ছে এখানকার বিফ খিচুড়ি বা চিকেন খিচুড়িও আছে। আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আমি এই রোডে যাতায়াত করার সময় একবার হলেও এই খিচুড়িটা টেস্ট করে থাকি। আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং রাঙামাটি ট্যুর সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।